এত সন্ধেবেলায় ছাগলটা যে কোথায় গেল কে জানে। সত্যি তোরে, কখনো তো আমাদের ছাগল এরকম করে না। আজ হঠাৎ কি যে ওর মাথায় ঢুকলো কে জানে। কিন্তু আমরা যে দিকটায় চলে এসেছি এদিকটা জায়গা বড় ভালো নয় রে। কেন, কি হয়েছে এদিকে? জানিস না, এদিকটা যে জিনের কসাইখানা নামে কুখ্যাত। এদিকে নাকি কেউ আসলে রাতের বেলায় আর ফিরে যায় না। ধুর, তুমি আমাকে ছোট পেয়ে মিথ্যে মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছ। ঠিক আছে, আমি নয় মিথ্যে কথা বলে ভয় দেখাচ্ছি। আজ বাড়ি ফিরে গিয়ে বাড়ির যে কোনো কাউকে জিজ্ঞেস করিস বা গ্রামের কাউকে জিজ্ঞেস করিস, ঠিক বলে দেবে। আমার কিন্তু ভয় করছে গো। ওরে বাবা, ও মা গো, আমার কাঁধে কে যেন ঠান্ডা নিঃশ্বাস ফেলছে। ঠিক বলেছ, আমার শরীরের রক্ত যেন হিম হয়ে আসছে। বাতাস বাতাস কেমন যেন ঠান্ডা হয়ে আসছে রে। আমার গায়ে কাঁটা দিচ্ছে। কে 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 পিছনে? আমার মাথাটা কেমন করছে। ওরে বাবা, সত্যি জিন এসে হাজির হলো নাকি গো? আমি এই পায়েল, এই পায়েল, তোর কি হয়েছে? ওরে বাবা, ভূত! বাঁচাও, বাঁচাও! এই শামসুদ্দিন ভাই, যা কাণ্ড হয়েছে শুনলে? কি কাণ্ড হলো আবার নতুন করে গো? হ্যাঁ, আরে শোনোনি? আরে বাবা, কালকে রাতের কথা। কালকে রাতে আমাদের গ্রামের পায়েল আর নাসরিন দুজনে মিলে রাতের বেলায় ছাগল খুঁজতে এই কসাইখানার ওদিকে গেছিল। তারপরে কি? তারপরে নাকি ওই কসাইখানার ভেতর থেকে একটা জিন বেরিয়ে এসে ওদের উপর হামলা করে। ওরা নাকি জিনটাকে স্পষ্ট দেখেছে প্রায়। শুনলাম তো রাতের বেলায় পায়েল ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছিল। আর নাসরিন পায়েল রাতের বেলায় মানে খুব জোর মরতে মরতে বেঁচেছে কোনো রকমে। তা মেয়ে ছেলেরা রাতের বেলায় যদি ওখানে যায় তাহলে তো এরকম জিনিস হতেই পারে। আমরা ছেলেরাই ওদিকে যেতে ভয় পাই। সেই কবে থেকে শুনে আসছি যে ওই কসাইখানার জিনেদের আড়ত, যারা ওখানে যায় তারা আর জ্যান্ত ফিরতে পারে না। আমি তো শুনেছি অনেকে প্রায় বদ্ধ উন্মাদ হয়ে যায় গো। ওইসব জিনেদের কারসাজি। ওরা বড় ভয়ানক জীব। মানুষকে প্রথমে পাগল করে নিজেদের দলে টানে, তারপর একেবারে খতম করে দেয়। একেবারে খতম করে দেয়? তাহলে আর বলছি কি, প্রাণে বেঁচে থাকতে দেয় না। ওদের বরাতের জোর খুব যে ওরা নিজেদের প্রাণ নিয়ে ফিরতে পেরেছে। আমার তো শুনেই গায়ের রক্ত শুকনো হয়ে আসছে। আবারও এই দিন দুপুরে দেখো না, গায়ের লোম খাড়া হয়ে উঠেছে ভয়ে। তবে নাসরিন শুধু একাই ফিরে আসতে পেরেছে। পায়েল ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছিল, তারপর তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। বুড়ি, তোমার কাছে একটা সমস্যা নিয়ে এলাম। কি সমস্যা হয়েছে আবার? কালকে রাতের বেলায় পায়েল আর নাসরিন দুজনে মিলে ওদের ছাগল খুঁজতে গেছিল। তখন এই কসাইখানার ভেতর থেকে নাকি জিন বেরিয়ে এসে ওদের উপর অত্যাচার করে। অত্যাচার করে মানে? কিরকম অত্যাচার? মানে সেরকম কিছু নয়, কিন্তু নাকি ভয়টাই দেখায় আর কি। সেখানে তো এক কাণ্ড ঘটে। পায়েল তো শুনি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, আর নাসরিন কোনো রকম ভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে আসে। আমি যেহেতু ইমাম, তাই আমার একটা দায়িত্ব থেকেই যায় সবার প্রতি। তাই আমার কাছে যখন ঘটনাটা আসে তোমাকে জানানোটা জরুরি মনে করলাম। তা ভালোই করেছো আমাকে জানিয়ে, কিন্তু একটা বিষয় তো জানতে হবে তোমাকে। কি বিষয় শুনি? ওই কসাইখানাতে জিনেদের বসবাস অনেক পুরনো। ওখানে মানুষ গেলে যে আর ফেরে না, এটা তো প্রায় সকলেই জানে। মানুষ হারানো ওখানে নতুন কিছু নয়। তা বলে আমরা পায়েল মেয়েটাকে খোঁজবার একটা চেষ্টা করব না? তুমি এই গ্রামের সব থেকে পুরনো মানুষ, একটা কিছু উপায় তো বলে দাও। আমি কি উপায় বলবো? বলো দেখি বাছা। আমি যদি নিজেই উপায় জানতাম তাহলে কি আর সমস্যার সমাধান করতাম না? কিন্তু উপায় আমার নিজেরই জানা নেই। তবে তোমরা ওপরওয়ালার ওপরে ভরসা রাখো, দেখবে একটা না একটা উপায় ঠিক বেরিয়ে যাবে। সেই ভরসাতেই তো জীবন কাটাচ্ছি। দেখি ওই কসাইখানার উপরে আর একটু নজর রেখে সত্যি কিছু বের করতে পারি কিনা। সেটাই বরং ভালো কথা। একটু নজরে নজরে রাখো কয়েকটা দিন।
আরে নাসির, নাসির চোখছে দেখো। এই কি হয়েছে হরিপদবাবু? আরে বাবা, ভালো করে দোকানের জানলাটার দিকে চেয়ে দেখো। ওরে বাবা, জানলায় আঁচড়ের দাগছে। তুমি বিশ্বাস করো, এত বড় বড় নখ কখনো মানুষের হতে পারে না। তাহলে কি বলছেন আপনি? কার মুখের দাগ ওগুলো? ভালো করে কান পেতে শোনো, শুনতে পাচ্ছ কিছু? হ্যাঁ, আমার ভয়ে যেন শিরদাঁড়া থেকে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। আমার রক্ত জল হয়ে আসছে ভয়ে। ভেতরে কারা যেন কাঁদছে একসাথে বসে বসে। উফ, কি ভয়ানক সে কান্না গো, কি করুণ কান্না। আমাদেরকে এখান থেকে চলে যাওয়া উচিত হরিপদবাবু, তাহলে কি জিনের কাণ্ড এত কিছু? এসব কি এখনো তোমার কাছে মানুষের কাণ্ড বলে মনে হচ্ছে? মানুষ কি কখনো ওইভাবে বা অজ পাড়াতে ভেতরে দোকানের ভেতরে বসে কাঁদে? বাবা রে, মা গো, ওরে বাবা, ওই যে একটা ছায়া এসে দাঁড়িয়েছে জানলার কাছে। ওটা কার হাত? খুব ভয় করছে, মনে হচ্ছে আমিও যেন মাথা ঘুরে পড়ে যাব। মনে হচ্ছে আমার শরীর থেকে প্রাণটা বেরিয়ে যাবে এক্ষুনি। কেমন যেন কষ্ট হচ্ছে, ভয়ানক। চলুন চলুন, আমরা চলে যাই এখান থেকে, না হলে আমরা আর বাঁচবো না। ও বাবা, ওরে বাবা, ভূত জিন যে সত্যি আছে আজ না দেখলে বিশ্বাস করতাম না। চলো আমরা চলে যাই। শামসুদ্দিন, বেটা শামসুদ্দিন, তোর ইহকালের খেলা শেষ হয়েছে। এবার তোকে খতম করে দেব আমি। না 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 না, ছেড়ে দাও। আমি কি অপরাধ করেছি তোমার কাছে? তুই ভুলে যাচ্ছিস শামসুদ্দিন যে আমি একজন জিন। তোদের সবগুলোকে শেষ করতে না পারলে আমার শান্তি নেই। দেখো, তুমি জিন হও আর যেই হও, আবার পেছনে লাগতে আসলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি জানো না আমার নাম শামসুদ্দিন? জানি বলি যে তোর কাছে এসেছি আজকে রাতে তোর রক্ত খাবো বলে। তুমি কি জানো না আমি একজন গ্রামের অনেক বড় লোক? তুমি আমাকে খুন করবার সাহস দেখাও কি করে? এই দেখ শামসুদ্দিন, আমার হাতে বড় চাকুটা। এই ছুরিটা হাতে থাকলে সাহস এমনি এমনি চলে আসে। তুই ভাবিস না তোর একটু কষ্ট হবে না মরতে। আমি সেইভাবেই তোকে মারবো। আমি শুধু এই চাকুটা দিয়ে তোর বুকের হৃৎপিণ্ডটা খুলে নেব। তারপর সেখান থেকে রক্ত চুষে চুষে খাবো আমি। তোর রক্ত খাওয়ার জন্য আমার জিভ থেকে লালা ঝরছে। বাঁচাও, ছেড়ে দাও, খুন করো না, ছুরি বেরো না। তোকে বাঁচাতে পারে এমন শক্তি এ তল্লাটে নেই, তাই চিৎকার করে সময় নষ্ট করিস না। আমি তোকে খেতে চাই, আমাকে রক্ত খেতে দে শামসুদ্দিন। রক্ত খাবো আমি, তোর রক্ত খাবো। না না, তুমি অন্য কারো কাছে যাও। ওরে বাবা, আমাকে শান্তি দাও, মুক্তি দাও। তোর মুক্তিরাই আমার হাত থেকে। তোকে যতক্ষণ না মারছি ততক্ষণ শান্তি নেই শামসুদ্দিন। ও বাঁচাও, কে কোথায় আছো? বাঁচাও আমাকে। ইমাম ভাই, কাজটা কি আমরা ঠিক করছি? দেখো, আমি একজন ইমাম। আমার মনে হচ্ছে ওই পায়েল মেয়েটার হারিয়ে যাওয়ার প্রতি আমাদের একটা দায়িত্ববোধ আছে। কিন্তু তা বলে এই জিনেদের কসাইখানে আমাদের দুজনের আশা কি ঠিক হলো? তুমি ভয় পেও না নাসির, যদি জিন থাকে তো আমরা খুঁজে পাবই। আমরা যে কাজটা এসেছি করতে সেই কাজটা করি। আমরা জিন খুঁজতে এসেছিলাম, আমাদের জিন খোঁজাটা উচিত। কিন্তু এভাবে কি জিন খুঁজে পাওয়া যায়? গ্রামের মানুষদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। তাছাড়া পায়েল মেয়েটাকেও খুঁজে পাওয়া আমাদের খুব জরুরি। আচ্ছা, আপনি যখন বলছেন তখন ওই দিকটা তো একটু চলুন দেখি। বাইরে তো আমরা ভালো করে দেখলাম, কিছুই দেখতে পেলাম না। খুঁজলে ঠিকই নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু খুঁজতে খুঁজতে যদি আমাদের প্রাণটাই চলে যায়? মানুষের কাজ, মানুষের সেবায় প্রাণ হারাতে ভয় পেও না নাসির। মানুষের সেবায় প্রাণ দিলে খোদা খুশি হন। কিন্তু আমরা তো এখনো জিনের দেখা পেলাম না। আচ্ছা, আপনি বলুন তো, জিন কি বসে থাকবে আমাদের জন্য? বসে নাও থাকতে পারে, কিন্তু আমরা আমাদের কাজ ঠিকই করব। অনেক তো খুঁজলাম, কিছুই তো পেলাম না। এবার মনে হয় ফিরে যাওয়াই ভালো। কে হাসে? ওটা কার হাসির শব্দ শোনা যাচ্ছে বাইরে? এই হাসির শব্দটা আমার এত পরিচিত কেন? দরজার বাইরে ওটা কিসের ছায়া?
চিনতে পারছো না আমাকে? গলার আওয়াজটা খুব চেনা চেনা লাগছে, তবে এরকম ভয়ানক গলার আওয়াজ তো আমি কারোর চিনি না। তোমার মেয়ে পায়ে হারিয়ে গিয়েছিল, মনে আছে তোমার? নাকি এই কদিনে ভুলে গেছো সেটা? হায় রে, আমার ওই একরত্তি মেয়েটা সেদিন ছাগল খুঁজতে গিয়ে কোথায় যে হারিয়ে গেল। সবাইকে বলল কসাইখানার সামনে গেছিল বলে জিনে নিয়ে গেছে, তবু মন কি আর মানতে চায়? রাতে কত চোখের জল ফেলি মেয়েটার কথা ভেবে, তবু সে আর ফিরে আসে না আমার বুকে। ভালো করে চেয়ে দেখো তো নিচের দিকে। কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না আমি। মেঝের দিকে তাকিয়ে দেখো এবার ভালো করে। এ কি? এটা কার পায়ের ছাপ? পায়ে এত রক্ত কেন? এই পায়ের ছাপ আমার বাবা, আমি তোমার সেই হারানো মেয়ে পায়েল। তুই কোথায় মা? এভাবে ক্ষতি হয়ে গেল কি করে? আর পায়ের নিচে পাথরে এত রক্ত কেন? ছাড়বো না, ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। আমার রক্ত যেমন ঝরেছে, আমার পা যেমন রক্তে ভিজে উঠেছে, তেমনি আমি রক্তে স্নান করিয়ে দেব সবাইকে। এটাই আমার প্রতিজ্ঞা। কি বলছিস তুই মা? বাড়ির মেয়ে, তুই বাড়িতে ফিরে আয়। সেসব অনেক পুরনো কথা বলছো তুমি বাবা, ওসব এখন আর হয় না। আমি যেটা করব সেটাই আমার জন্য ঠিক। আজকাল গ্রামে যা চলছে, শান্তিতে নিশ্চিন্তে থাকবার উপায় নেই। সত্যি গো, এই কসাইখানা নিয়ে বড্ড চিন্তা হয়। কার উপর কখন যে জিনের অত্যাচার নেমে আসবে বোঝাই দায়। ওই রাস্তায় চলাটাও যেন দায় হয়ে উঠেছে। গ্রামের মধ্যে সবার মুখে ওই একই কথা, ওই রাস্তায় গেলে আর বেঁচে ফিরতে হবে না। আমার কিন্তু সত্যি খুব ভয় করে গো। আর আমার ভয় করে তোমার জন্য। তুমি যখন কোনো কাজে সন্ধ্যের দিকে বাড়ি ফিরতে দেরি করো, আমার বড্ড চিন্তা হয়। এই চিন্তা নিয়ে আর কদিন বাঁচতে হবে কে জানে। নাসির, বাইরে এসো। বাইরে এসে দেখো তোমার জন্য কি এনেছি। আমাকে কেউ ডাকছে, যাই দেখে আসি। দোহাই তোমার, হ্যাঁ, এত রাতে কেউ বাইরে ডাকতে পারে না। নিশ্চয়ই ওটা কোনো গন্ডগোলের ব্যাপার, তুমি যেও না। না না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি গিয়ে দেখে আসছি, তুমি নিশ্চিন্তে বসে থাকো। বেটা নাসির, তোর আজকে শেষ দিন। তোকে এভাবেই মারতে মারতে আজকে খতম করে দেব। ওরে বাবা, বাঁচাও! জিন এসে আমাকে মেরে ফেললো, আক্রমণ করেছে, বাঁচাও! কে কোথায় আছো? এসে জিনের হাত থেকে বাঁচিয়ে নাও। ওরে বাবা, ও বাবা! ওগো, ওগো, তোমার কি হয়ে গেল গো? নাজরিন, তোমার দুটি পায়ে পড়ি, তুই এদিকে এসো না, পালিয়ে যাও, না হলে তোমাকেও মেরে ফেলবে। আমাকে বাঁচতে দাও, আমাকে বাঁচতে দাও, আমি বেরো না। কি হয়েছে শামসুদ্দিন? তুমি কিছু বলবে আমাকে? হ্যাঁ, একটা কথা ছিল বুড়িমা। আমি একটা বিষয় স্থির করেছি, তাই তোমার সাথে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি, কারণ তুমি এই গ্রামের সব থেকে অভিজ্ঞ লোক। কি ব্যাপার বলো তো? আবার কিছু গুরুতর বিষয় হয়েছে নাকি? রোজ তো কিছু না কিছু লেগেই আছে এই গ্রামেতে, আর যা ঘটছে ওই কসাইখানাকে কেন্দ্র করে ঘটছে। সবাই জানে যে ওই কসাইখানাতে জিন থাকে। দেখো, জিন তাড়ানোর উপায় আমাদের হাতে নেই, কিন্তু তা বলে তো আর বসে থাকা যায় না। গ্রামের লোকেদের বাঁচাতেই হবে, তাছাড়া আমাদের প্রাণ ও সংকটের মুখে। আমি নিজে স্বপ্নে দেখেছি ও একটা দিন এসে আমাকে মেরে ফেলতে চাইছিল। এভাবে যদি চলতে থাকে এই গ্রামকে ওরা শেষ করে দেবে। তাহলে কি তুমি কোনো উপায় খুঁজে বার করেছো? আমি ঠিক করেছি জিনেদের তাড়ানোর জন্য ওদের ঘাঁটিটাকে শেষ করে দেব। কি করবে তুমি? আমি নিশ্চিত করেছি যে যেহেতু ওই কসাইখানার মধ্যেই জিনেরা থাকে, তাই ওই কসাইখানাটাকেই জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে তোমাকে, না হলে তোমার প্রাণ সংশয় হতে পারে।
একবার প্রাণের ঝুঁকি নিতে হবে। যদি বাকি জীবনটা সুখে শান্তিতে কাটানো যায়, গ্রামের মানুষদের ভালো করা যায়, তাহলে আমি তাই করতে রাজি। ঠিক আছে, আমার আশীর্বাদ রইল তোমার ওপরে। তুমি তোমার কাজে এগিয়ে যাও, তবে সাবধানে থেকো। আর হ্যাঁ, আর একটু অপেক্ষা করো, আমি একটু ভাবনা চিন্তা করে দেখি, তারপর তোমাকে সিদ্ধান্ত জানাবো। আমি এই মসজিদের ইমাম হওয়ার খাতিরে এই গ্রামের সবার ওপরে আমার একটা অধিকার আছে। সবাই এই জিনেদের থেকে সৃষ্ট ঘোর বিপদের দিনে আমার মুখের দিকে তাকিয়ে আছে যে আমি একটা রাস্তা দেখাবো তাদের। আমি অবশেষে একটা উপায় খুঁজে বার করেছি। কি উপায় ইমাম সাহেব? উপায়টা হচ্ছে যে আমি ওই জিনেদের দোকান আর রাখতে দেব না। ওই কসাইখানা থেকে শুরু করে ওদিকের সব কিছু আমি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। এই সিদ্ধান্তের কথা আমার কানেও এসেছে, কিন্তু আমার এতে একটু বিশেষ অমত আছে। অমত কিসের বুড়িমা? পরিকল্পনাটা শুনে প্রথমে আমার খুব ভালো লেগেছিল। আমিও ভেবেছিলাম যে জিনেদের এই ঠিকানা যদি পুড়িয়ে দেওয়া যায় তাহলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু তাতেও সমস্যার সমাধান হবে না। কেন তোমার এই কথা মনে হয়? তার কারণ হচ্ছে, আমি বেশ ভালো করে জানি এখন জিনেরা বাধা অবস্থায় রয়েছে। যদি ওদের বাসস্থান পুড়িয়ে দাও তাহলে ওরা বদ্ধ জায়গা থেকে চারপাশে ছড়িয়ে পড়বে। এখন শুধুমাত্র ওই কসাইখানার কাছে গেলেই অত্যাচার হচ্ছে। কিছুদিন পরে দেখবে গোটা গ্রামের কোথাও নিস্তার পাবে না কেউ। যে যেখানে আছে তাকে সেখানেই শেষ করে দেবে ওরা। তার থেকে ভালো যেমন চলছে চলতে দেওয়া, আমরা কেউ ওদিকে না গেলেই হলো। কিন্তু তোমার এই ভাবনাকে গ্রামের অনেকে মেনে নাও নিতে পারে। সকলেই চায় ওই কসাইখানা এবং জিনেদের দোকান ধ্বংস হোক। সেটা তোমাদের ইচ্ছে, আমি যা বলার তোমাদের বলে দিলাম পরিষ্কার। আজকে এদের খেলা শেষ করে দেব। একবার আগুনটা জ্বলতে দাও 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 করে, তারপর দেখব জিনেদের কত মজা ওরা আগুনের ভেতর বসে থাকে। আমি নিশ্চিত এভাবে ওদের তাড়ানো যাবে। কিন্তু ভাই, একটা বিষয় লক্ষ্য করেছো তুমি? কি বিষয়? হঠাৎ করে আমরা জিনেদের দোকান জ্বালিয়ে দেব বলতেই কেমন যেন আশপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। ঠিক বলেছ, আমার যেন একটু কষ্ট করেই শ্বাস নিতে হচ্ছে। আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাব। আরে বাবা, ওই দেওয়ালের উপর অদৃশ্য হয়ে কারা যেন ঘোরাফেরা করছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। কেউ যেন আবার কাঁধের উপরে নিঃশ্বাস ফেলছে। কারা যেন আমার গলা টিপতে আসছে, আবার বুকটা কেমন যেন ভারী হয়ে আসছে। তবে কি আমরা পড়ে যাব? কিছুই বুঝতে পারছি না ভাই। আমার সিদ্ধারা বেয়ে যেন ঠান্ডা রক্তের ধারা বয়ে যাচ্ছে। আমি পরিষ্কার বুঝতে পারছি কয়েকটা ঠান্ডা হাত যেন আবার গলা টিপে ধরছে। ওই যে আবার তারা চলাচল করছে, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু চোখে দেখতে পাচ্ছি না। ঠিক বলেছ, দেওয়ালের উপর কারা যেন চলাফেরা করছে। বাঁচাও, মরে গেলাম, বাঁচাও। ওরে বাবা, মরে যাচ্ছি, বাঁচাও। নাসরিন, আমি আর মেনে নিতে চাইছি না, পারছিও না, তাই এই খেলা আজকে শেষ করে দিতে চাই। শুকনো পাতা, তেল সব এখানেই পড়ে রয়েছে। তাহলে লাগিয়ে দাও আগুন, শেষ হয়ে যাক সব। ওরে বাবা, হ্যাঁ, এত বড় ছুরিটা কোথা থেকে ছুটে এলো ভেতর থেকে? সত্যি জানালার কাঁচ ফেটে যেন বন্দুকের গুলির মতো ছুটে এলো ছুরিটা। ওই দেখুন হরিপদ বাবু, দোকানের ছাদ ফেটে কালো ধোঁয়া বেরোচ্ছে। ও কিসের কান্না শোনা যাচ্ছে? এত ভয়ানক করে কাঁদছে কারা? মনে হচ্ছে যেন একদল শিশু ডুকরে ডুকরে কাঁদছে ভেতরে। কি ব্যাপার, কিছু বুঝতে পারছি না গো। কিছু নিশ্চয়ই গন্ডগোল আছে এখানে। আমারও কেমন যেন একটা ভয়ানক সন্দেহ হচ্ছে এই ব্যাপারে।
দেখো, আমি শুধু একটা জিনিস বুঝি, আমার মেয়ে পায়েল হারিয়ে গেছে। পায়েলকে যে বাজারা নিয়েছে তাদেরকে আমি জ্যান্ত ছাড়বো না। যদি ভূত হয়, জিন হয়, তাকে একবারে মেরে আমি শেষ করে দেব। হ্যাঁ, আপনি কিছু চিন্তা করবেন না, এই আগুনে পুড়ে ভূতেও আরেকবার ভূত হয়ে যাবে। আর এটাই হবে আমাদের মেয়ে হারানোর প্রতিশোধ। তিলে তিলে জ্বলে পুড়ে মরবে ওরা, এটাই আমার অভিশাপ। যারা গ্রামের মানুষের এত বড় ক্ষতি করেছে তাদের নিকাশ হবে এভাবেই। তুমি তো বাধা দিতে পারলে না বুড়িমা। সেই দোকান ঘরের কসাইখানা লোকে জ্বালিয়ে দিয়ে গেল। বলেছিলাম না, গ্রামের লোক যেভাবে রেগে রয়েছে তাতে কোনো রকম ভাবে ওদেরকে আটকানো সম্ভব নয়। জিনেরা এখন মুক্ত। ওই দেখো, তোমরা কান পেতে শোনো, বাতাসে ফিসফাস। এবার আমার পালা। দেখো, আমি সবাইকে নেব। তোমরা আমাদের দোকান পুড়িয়ে আমাদেরকে মুক্ত করে দিয়েছো, এখন আমরা মুক্ত। ওরা এটাই চাইছিল, গ্রামের লোকেরা এক হয়ে প্রতিশোধ নিক, আর সেই অজুহাতেই ওদের বেঁধে রাখা বন্ধনটা ভেঙে গিয়ে ওরা বেরিয়ে এসে ছড়িয়ে পড়ুক চারিদিকে। তবে আশার ব্যাপার এখনো আছে। কিসের আশা বুড়িমা? এখনো কিছু ভালো খবর কি আছে? ভালো করে চেয়ে দেখো ইমাম সাহেব, আকাশের কালো রূপ ধীরে ধীরে মিশে যাচ্ছে কেমন। হয় ভয়ানক খারাপ কিছু আসতে চলেছে, আর না হলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাওয়ারও আশা রয়েছে, তবে সেই সম্ভাবনা খুব কম। তাহলে কি আমাদের ভয়ের মধ্যে জীবন কাটাতে হবে? ভয়ের কপাল করে যখন এসেছি তখন ভয় তো পেতেই হবে। তবে দেখা যাক, আগামী বলে দেবে আমাদের কপাল। ততদিন পর্যন্ত আমাদের ভাগ্যের ওপরেই ভরসা করে থাকতে হবে।